বিপি কোয়ারি, বিপি পাওয়া যাচ্ছিল না, ঠিক আছে, পালসও পাওয়া যাচ্ছে না। এরকম একটা ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ডে একটা ইসিজি পাচ্ছিস যার হচ্ছে ওয়াইড কমপ্লেক্স একটা রেগুলার ট্যাকিকার্ডিয়া, ডেফিনিট কোনো পি ওয়েভ আমরা পাচ্ছি না, ঠিক আছে, কি হতে পারে? তো ফার্স্ট ইসিজিটা যেটা আছে তোর সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আগের দিন মনে হয় তোদের দেখিয়েছিলাম ইসিজি রিভিশন ক্লাসে, তাই তো? ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আছে এটা। ইসিজি রিভিশন সবার মনে হয়নি না, ইভিনিং এ এসেছিলিস তোরা কেউ কেউ, যাই হোক। তো সেটা হচ্ছে তোর ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এন্ড সেকেন্ড ইসিজি ইজ আফটার ট্রিটমেন্ট উই স্টার্টেড অ্যামিওডারন। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ট্রিটমেন্ট কি দেখতে হবে আমাদের, পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল আছে না নেই, ঠিক আছে। হিমোডাইনামিক্যালি স্টেবল মানে পেশেন্টের বিপি ইজ ওকে, পালস মোটামুটি ঠিকঠাক আছে, বেশি তো থাকবে একটু, বিপি ঠিক আছে, কোনো শক স্টেজে নেই, পেশেন্ট কনসাস আছে, হিমোডাইনামিক্যালি যদি স্টেবল থাকে দেন উই ক্যান স্টার্ট অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস লাইক অ্যামিওডারন অর আদার যেগুলো তো রয়েছে, বুটিলাইট, ওপেটেলাইট, অ্যান্টি অ্যারিথমিক, ঠিক আছে। আদারওয়াইজ যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয় তাহলে আইডিয়ালি উই হ্যাভ টু গিভ ডিসি শক, ডিসি কার্ডিওভার্সন করতে হবে, ঠিক আছে। দেখেছিস তো এগুলো যেগুলো দেয়, শক দেয় 200, ডিসি শক দিতে হবে হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে। আর যদি স্টেবল থাকে, এই পেশেন্ট যেরকম তোর বিপি কোয়ারি ছিল কিন্তু যাই হোক ওরা খুব একটা ভালো অ্যাসেস করতে পারেনি এমার্জেন্সিতে, ওরা অ্যামিওডারন চালিয়েছে, নরঅ্যাড দিয়েছিল, তারপর এরকম সেকেন্ড ইসিজি যেটা দেখছিস ইসিজিটা এসছে আফটার ফিউ আওয়ার্স, ঠিক আছে। তো পেশেন্টের একটা, তুই যেটা বলছিস এমআই ছিল, আগে একটা ইসকেমিক হার্ট ডিজিজ ছিল, তার ব্যাকগ্রাউন্ডে পেশেন্টের একটা ভিটি হয়েছে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়েছে, তারপর অ্যান্টি অ্যারিথমিক অ্যামিওডারন লোডিং এবং মেনটেনেন্স ডোজ দেওয়ার পরে এরকম একটা ইসিজি এসছে যেটা নর্মাল সাইনাস রিদমে ফিরে এসছে। কিন্তু হ্যাঁ, যেহেতু প্রিসিডিং আগে একটা ইসকেমিক হার্ট ডিজিজ ছিল তার কিছু এভিডেন্স এই ইসিজিতে থেকে গেছে। এখানে দেখ এসটি ডিপ্রেশন রয়েছে, কিছু কিছু লিডসে এসটি ডিপ্রেশন রয়েছে এবং টি ইনভার্সন আছে, ঠিক আছে, বুঝতে পারছিস? দে আমাকে একবার ইসিজিটা 2-3 AVF। এখানে দেখ ইনফিরিয়র লিডসে এসটি, ইনফিরিয়র লিডসে হচ্ছে তোর এসটি ডিপ্রেশন আছে, ইনফিরিয়র ওয়াল ইসকেমিয়া ছিল, ঠিক আছে, তারপর একটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়েছিল, বোঝা গেল? ওইটা বুঝতে পারছিস? কে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলছিলিস একদম প্রথম দিকে, কেন হচ্ছে এটা তুই কি ভাবছিস? ভিটি ছাড়া আর অন্য কিছু তোর মাথায় আসছে এসিজিটা দেখে আমাকে বল, তাহলে কেন নয় সেটা বলছি। হ্যাঁ, এখানে তো দেখ, এখানে তো ডেফিনিট কোনো তুই পি ওয়েভ পাচ্ছিস, পি ওয়েভ নেই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এসটি এলিভেশন থাকতে পারে কিন্তু এখানে প্রপার তো কোনো কিউআরএস আমরা পাচ্ছি না, এরকম একটা ওয়াইড কিউআরএস পাচ্ছি, সেখানে যেখানে অলরেডি তোর কিউআরএসটা ওয়াইড হয়ে আছে সেখানে তুই এসটি তো বুঝতেই পারবি না, কোথায় এসটি কোথায় এলিভেশন সেটা তো ভালো করে বুঝতেই পারবি না, যদি না পেশেন্টের একটা নর্মাল সাইনাস রিদমে আসে। নর্মাল সাইনাস রিদমে আসবে, কিউআরএস কমপ্লেক্সটা ন্যারো হবে, তবেই না তুই এসটিটা এলিভেশন আছে বুঝতে পারবি। এই ইসিজিটা দেখ এখানে তো এরকম এরকম হয়ে আছে, ঠিক আছে, যেখানে কিউআরএসটা পুরো ওয়াইড হয়ে আছে, এখানে কোনটা কিউআরএস কোনটা এসটি কিছুই তো বুঝতে পারছিস না, তাহলে এসটি এলিভেশন কি করে বুঝবি? এসটি এলিভেশন বা ডিপ্রেশন কখন বুঝতে পারবো? যখন পেশেন্টটাকে ট্রিটমেন্ট করে আমরা এরকম একটা নর্মাল সাইনাস রিদমে আনতে পারবো, তবেই বুঝতে পারবো। হ্যাঁ বল, বুঝতে পারছিস না? এসটি ডিপ্রেশন, এসটি ডিপ্রেশন এই যে এখানে, এটা হচ্ছে দেখ লিড 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে দেখ এখানে একটু ডিপ্রেশন আছে তো, এটা নর্মাল যেটা এরকম আছে তার থেকে একটু মনে হচ্ছে না একটু ডিপ্রেসড আছে। এবার তোর চেস্ট লিডে যতটা ডিপ্রেশন প্রমিনেন্ট থাকে মানে লিম লিডসে অতটা পাবি না, একটু আধটু হলেই আমরা বলতে পারবো। তাহলে 2 তে আছে, 3 তে আছে, আর কোথায় আছে দেখ? এভিএফ এ আছে, এখানে আছে, আর এখানে দেখ V5 V6 এগুলোতে টি ইনভার্সন হয়ে আছে, টি ইনভার্সন সবগুলোতে আছে, এখানেও আছে, V5 6 এও আছে, ঠিক আছে, এখানেও আছে। তো একটা ল্যাটারাল ওয়াল ইসকেমিয়া আছে, তার সঙ্গে এর অ্যান্টেরিয়র ওয়ালও থাকতে পারে, অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়াল ইসকেমিয়া একটা আছে, ঠিক আছে। আর ওই ইসিজিটা দে, কার কাছে ছিল? এই যে এটা, এই যে এখানে দেখ, তোরা কেউ একজন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলছিলিস, কেন বলছিলিস? পি ওয়েভ নেই তাই, কিন্তু পি ওয়েভ নেই ঠিক আছে, এফ কেন নয়, এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেন নয় সেটা বল, তাহলে বুঝতে পারবি। প্রথমত ফার্স্ট অফ অল পি ওয়েভ নেই ঠিক আছে, কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে কি হবে? রিদমটা রেগুলার হবে না ইররেগুলার হবে সেটা বল।
ইররেগুলার হবে ডেফিনেটলি, কিন্তু এখানে দেখ রেগুলার একটা রিদম আছে, নেই। আর একটা কি হবে, সেখানে কিউআরএস এর কোনো প্রবলেম হবে না। যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে কিউআরএস উইল বি নরমাল, মানে ন্যারো কমপ্লেক্স কিউআরএস থাকবে। এখানে কি কিউআরএসটা ন্যারো মনে হচ্ছে? এখানে দেখ ওয়াইড কমপ্লেক্স, এখান থেকে তুই যদি ধরিস মোর দ্যান 2.5 হবে, ওয়াইড কমপ্লেক্স। সো এটার ডেসক্রিপশন হচ্ছে এরকমই, যে ওয়াইড কমপ্লেক্স। তোকে যদি এটা ডেসক্রাইব করতে বলে প্রথমেই তো গিয়ে তুই বলে দিবি না এটা স্যার ভিটি আছে, ঠিক আছে? প্রথমে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে? দিস ইজ ওয়াইড কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া, ডেফিনেটলি ট্যাকিকার্ডিয়া আছে এখানে। দেখ যদি হার্ট রেট তুই দেখতে যাস কত আছে এখানে, মোর দ্যান এটা 150 তো বেশি, 150, হ্যাঁ 150 170 এরকম হবে যদি ক্যালকুলেট এক্সাক্ট ক্যালকুলেট করিস, ঠিক আছে? সো ওয়াইড কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া উইদাউট এনি পি ওয়েভ, ঠিক আছে? সো দিস ইজ মোর লাইকলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? ভিটি ভুল হবে না তো? ভিটি এরকম দেখলেই, আগের দিন আমি দেখিয়েছিলাম এতে ছবিতে, যাই হোক এরকম দেখলেই তুই ভিটি বলে দিবি, কিন্তু ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে? এরপর এই পেশেন্টটাকে আমরা ট্রিটমেন্ট করে অ্যামিউডারন দিয়েছিলাম পেশেন্টটাকে, ঠিক আছে? লোডিং আর মেইনটেনেন্স ডোজ দেওয়ার পর সেম পেশেন্টের ইসিজি এটা এসছে, ঠিক আছে? দেখ এবার এখানে কিউআরএস গুলো দেখ নর্মাল হয়ে গেছে, হ্যাঁ ন্যারো কমপ্লেক্স আছে, মোটামুটি কিউআরএস। হ্যাঁ ইররেগুলার কেন আছে বলতো? এটা হচ্ছে সাইনাস রিদমের জন্য, ঠিক আছে? সাইনাস রিদমের জন্য একটু ইরেগুলার আছে, কিন্তু পি ওয়েভ ডেফিনেটলি, হ্যাঁ পি ওয়েভ আছে এখানে, দেখ পি ওয়েভ আছে, এটা একটা পি ওয়েভ আছে, ঠিক আছে? পি ওয়েভ আছে, পি আছে, দেখ এখানেও পি আছে, এখানেও পি আছে, আছে এখানেও পি আছে, ঠিক আছে? সো দিস ইজ নর্মাল সাইনাস রিদম। এখানে রেটটা বলে দিবি, অ্যাক্সিস কি আছে, নর্মাল অ্যাক্সিস আছে, রেটটা একটু বেশি আছে এখনো, ঠিক আছে? আর তার সাথে শোয়িং ST depression in all chest lid and 2-3 AVF, that is inferior lip. So this is most likely anterolateral wall ischemia is there, ঠিক আছে? ক্লিয়ার তো? সরি anterior তার সাথে inferior আছে, ল্যাটারালও বলতে পারবি তুই, V5 V6 এ আছে তো ল্যাটারালও বলতে পারবি, বা এক্সটেন্সিভ anterior প্লাস inferior, ঠিক আছে? ওয়ালটা যদি 2-3 AVF কোন ওয়াল রিপ্রেজেন্ট করে, ইনফিরিয়র ওয়াল, ঠিক আছে? আর এখানে V1 to V6 হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল, ঠিক আছে? ল্যাটারাল V5 V6 আর এদিকে 1 AVL, 1 আর AVL, ঠিক আছে? 1 AVL এ দেখ সেরকম ইনফিরিয়র ওয়ালটা না, এটার জন্য নয়, এখানে তুই আলাদা করে ST ডিপ্রেশন বা এলিভেশন বুঝতে পারবি না, ঠিক আছে? কারণ এটা যতক্ষণ না আমরা নর্মাল রিদমে নিয়ে আসছি ততক্ষণ তুই বুঝতে পারবি, ঠিক আছে? দিস ইজ ভিটি, এটা ভিটি। আর এটা হচ্ছে তো ইসকেমিক হার্ট ডিজিজ ছিল, এই ব্যাকগ্রাউন্ডে পেশেন্টের অলরেডি এরকম ছিল, ইসকেমিক হার্ট ডিজিজ ছিল। তারপর যাই হোক কোনো কারণে পেশেন্টের আমরা পরে হিস্ট্রি নিয়ে দেখলাম যে পেশেন্ট অলরেডি তোর হার্টের প্রবলেম কিছু ছিল। তারপর কোনো একটা হসপিটালে পেশেন্ট লুজ টুল নিয়ে ভর্তি হয়েছিল অন্য কোনো হসপিটালে, সেখানে প্রচুর ফ্লুইড দিয়েছে পেশেন্টটাকে, তারপর এরকম একটা ফ্লুইড ওভারলোড হয়ে মেবি এটা হয়েছে, ঠিক আছে? এরপর এটা হয়েছিল, তারপর ট্রিটমেন্ট করে, ঠিক আছে? চল, হ্যাঁ তোদের অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন বা ACS লেকচার ক্লাসে পড়ানো হয়েছে, তাই তো? লেকচার ক্লাসে পড়ানো হয়েছে, আমি ডিটেলসে তোর প্যাথোজেনেসিস ওইগুলো আর পড়াচ্ছি না নতুন করে। এখানে হচ্ছে তোর কিছু আপডেটস আছে, বুঝলি? আপডেটস গুলো লেকচার ক্লাসে যাসনি কেন? আপডেটস গুলো তোদের একটু বলে দেবো, ঠিক আছে? বিশেষ করে ম্যানেজমেন্ট পার্টটা বলবি। সিমটমস তোরা জানিস তো, কি নিয়ে প্রেজেন্ট করে এগুলো কি আর নতুন করে বলতে হবে? পেশেন্টের কি হয় সিমটমস? চেস্ট পেনের ক্যারেক্টার ওইভাবে চালা তুলে বললে হবে না, কেউ একজন বল ক্যারেক্টার কি, ক্যারেক্টার হোয়াট আর দ্য ক্যারেক্টারস অফ অ্যানজাইনাল চেস্ট পেন? থ্রবিং বলিস না, কি হবে? আমরা ওই সক্রেটিস বলি, সাইট বল কোথায় হবে? রেট্রোস্টার্নাল চেস্ট পেন হবে, তাই তো? রেট্রোস্টার্নাল সাইট। নেক্সট অনসেটে কি হবে? অ্যাকিউট অনসেট, সাডেন অনসেট হবে, ঠিক আছে? C4 হচ্ছে ক্যারেক্টার কি হবে? কম্প্রেসিভ, এটা স্ট্যাবিং বলে না, এটা কম্প্রেসিভ ক্রাসিং বলতে পারিস, ঠিক আছে? ডিসকমফর্ট, হ্যাঁ চাপ ব্যথা, পেশেন্ট বলবে একটা চাপ ব্যথা হচ্ছে, কন্টিনিউয়াস হবে। পেন থাকতেও পারে, মানে পেন বলতেও পারে নাও বলতে পারে, পেশেন্ট বলতে পারে আমার অস্বস্তি হচ্ছে, ঠিক আছে? হতে পারে। রেট্রোস্টার্নাল অ্যাকিউট অনসেট, কম্প্রেসিভ বা
ক্রাশিং পেন অর ডিসকমফর্ট, ঠিক আছে। আর কি হবে, রেডিয়েশন, কোথায় কোথায় রেডিয়েশন হবে, শোল্ডার, ওপরের দিকে শোল্ডার, জ যেতে পারে, নিচের দিকে কোথায় হবে, এপিগ্যাস্ট্রিয়ামে হবে, পেছন দিকে বিটুইন দ্য শোল্ডার ব্লেডস, আর্মস, বোথ আর্মস হতে পারে, ঠিক আছে। নট লাইক কি হার্ট বাঁ দিকে আছে বলে লেফট আর্মেই হবে, ডান দিকেও হতে পারে, ঠিক আছে। রেডিয়েশন, আর ফর রেডিয়েশন, এ ফর কি অ্যাসোসিয়েটেড সিমটমস কি হবে, না অ্যাসোসিয়েটেড কি কি থাকবে, আর একটা চেস্ট পেনের সঙ্গে আর কি থাকতে পারে, শর্টেজ অফ ব্রেথ থাকতে পারে, প্যালপিটেশন থাকবে, আর সিনকোপ থাকতে পারে, তাই তো, সিনকোপ থাকতে পারে, আর কি থাকতে পারে বল, সোয়েটিং হবে, পেশেন্টের প্রচুর, একটা যদি এএমআই মায়োকার্ডিয়াল ইনফাকশনের পেশেন্ট তোরা এমার্জেন্সিতে দেখিস, মানে একটা পেশেন্ট দেখলে আর লাইফ লং ভুলবি না, পেশেন্ট এরকম ভাবে আসে, মানে লিটারালি পেশেন্ট উইল বি হেল্পলেস, এমন ভাবে আসে পেশেন্টটা, ঘেমে যাচ্ছে খুব বেশি স্যার, খুব বেশি ব্যথা হচ্ছে, অস্বস্তি হচ্ছে, খুব অ্যাগনিতে থাকে পেশেন্ট, ঠিক আছে, সোয়েটিং হবে, ডিস্ট্রেস থাকতে পারে, ঠিক আছে, দ্যাট ইজ টিপিক্যাল কাইন্ড অফ চেস্ট পেন অফ অ্যাঞ্জাইনাল চেস্ট পেন। আর কি হতে পারে, টাইমিং, টাইমিং কত হবে, কিরকম হয় এটা, যদি মায়োকার্ডিয়াল ইনফাকশন হয় মোর দেন 30 মিনিটস হবে এটা পেইনটা, এবং যেটা বলি আমরা ক্রিসেন্ডো প্যাটার্ন, মানে কি এখন যেরকম পেন আছে আমার 10 মিনিট পর পেনটা আরো বাড়বে, আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে, ক্রিসেন্ডো পেন হবে, মানে যত টাইম যাবে পেনটা বাড়বে। আর কি হবে, অ্যাগ্রাভেটিং এন্ড রিলিভিং ফ্যাক্টরস, ঠিক আছে, অ্যাগ্রাভেটেড বাই এনি কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ হলে সেটা বাড়বে, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। রিলিভিং ফ্যাক্টর কি, রেস্টে এমআই এর পেন কখনো রিলিফ হয় না, কোন পেন রেস্টে রিলিফ হয় বল, যদি স্টেবল অ্যাঞ্জাইনার পেশেন্ট কোনো থাকে সেটা রেস্ট নিলে রিলিফ হবে, এবং সেটা লেস দ্যান 10 মিনিটস মতো হয়, ঠিক আছে। কিন্তু এমআই পেশেন্ট সেটা মেবি এসটি সেগমেন্ট এলিভেশন অর ডিপ্রেশন অর আনস্টেবল অ্যাঞ্জাইনা হতে পারে, এসিএস এর পেশেন্টের রেস্ট নিলে মানে পেন কখনো রেস্ট নিলে কমে না, ঠিক আছে, যতক্ষণ না তুই ওই সাবলিঙ্গুয়াল জিটিএন দিচ্ছিস, সরবিট্রেট দিচ্ছিস, ততক্ষণ না কমবে না, ঠিক আছে। বা অনেক সময় সাবলিঙ্গুয়াল না দিলে নাও কমতে পারে, তখন আমরা আইভি জিটিএন দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাগ্রাভেটিং অ্যান্ড রিলিভিং ফ্যাক্টর, ঠিক আছে। আর সক্রেটিসের লাস্ট এসটা কি ছিল, সিভিয়ারিটি, যেটা বললাম সিভিয়ার পেন হবে, ঠিক আছে। এইটা ভুল হবে না তো, এগুলো বেসিক জিনিস, এগুলো অনেকবার তোদের বলা হয়েছে, এগুলো ভুল করিস না, ঠিক আছে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যাঞ্জাইনাল চেস্ট পেন, ঠিক আছে। অনেক সময় কি হয় তোর এলডারলি বা বয়স্ক পেশেন্ট দেখবি, কোনো ডায়াবেটিস আছে পেশেন্টের, ফিমেল পেশেন্ট, এলডারলি ফিমেল পেশেন্ট, পেন নাও থাকতে পারে, পেশেন্টের চেস্ট পেন নাও থাকতে পারে, কি নিয়ে আসে পেশেন্ট, বলছে একটু, হ্যাঁ এপিগ্যাস্ট্রিক পেন তো রেডিয়েটিং পেন, যার চেস্ট পেন হচ্ছে না তার এপিগ্যাস্ট্রিক পেন নাও থাকতে পারে, ঠিক আছে। ডিসনিয়া, এক্স্যাক্টলি ডিসনিয়া হবে, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, একটু ফ্যাটিক, ওল্ড এজ পেশেন্ট শুধু ফ্যাটিক নিয়ে এসছে, বাবা ভালো লাগছে না, দুর্বল লাগছে, কদিন থেকে খুব খেতে টেতে পারছি না, একটু শ্বাসকষ্টের মতো লাগছে, ঠিক আছে। এরকম কন্ডিশনে ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ সাম ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন, ইউ শুড বি কশাস এনাফ ফর অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফারকশন। মানে আমরা একটা ইসিজি টপিক করে দেখি, এলডারলি, বিশেষ করে এলডারলি ফিমেল পেশেন্ট ডায়াবেটিক আছে, ঠিক আছে, এটাই। আর একটা জিনিস তো বল, না যেটা বললাম, মানে এলডারলি ফিমেল পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, এদের চেস্ট পেন নাও থাকতে পারে, এইটা বলার জন্য এত কিছু বললাম, বুঝতে পেরেছিস তো। আর এরকম পেশেন্টকে, চেস্ট পেনের পেশেন্টকে তুই যদি বলিস যে কোন জায়গাটা এক্স্যাক্টলি ব্যথা হচ্ছে, যদি বলিস ঠিক লোকালাইজ করতে পারবে না। অনেক সময় বলে যে আমার এইরকম ভাবে একটা হাত দিয়ে দেখায় যে এরকম ব্যথা হয়, এটা একটা নাম আছে, কি নাম বল, কি বলে এটাকে, অনেক সময় এমসিকিউ আসে যে কোনো একটা চেস্ট পেনের পেশেন্ট এসছে, তুই পেশেন্টকে বললি যে কোথায় ব্যথা হচ্ছে, হাত দিয়ে দেখান, আমরা বলি তো অনেক সময় হিস্ট্রি নেওয়ার সময়, পেশেন্ট কিন্তু লোকালাইজ করতে পারবে না, কোন একটা মানে পিন পয়েন্ট একটা আঙুল দিয়ে বলতে পারবে না যে আমার ব্যথা হচ্ছে, একটা ক্লিনচ ফিস্ট নিয়ে এরকম বলবে যে একটা এইরকম এই জায়গাটা একটু ব্যথা ব্যথা করছে, এটা একটা নাম বলে, কি নাম, এটাকে একটা লিভাইন সাইন বলে, দিস ইজ কল্ড লিভাইন সাইন, নাম শুনিসনি, হ্যাঁ LEIVIN, লিভাইন সাইন, এটা একটা নাম, যেটা পেশেন্ট এরকম একটা ক্যারেক্টার, অনেক সময় এমসিকিউ আসে, ঠিক আছে। এটা তো এরকম একটা পেশেন্ট তোর কাছে এমার্জেন্সিতে এলো, কি করবি পেশেন্টটাকে, তুই একা আছিস এমার্জেন্সিতে, রাত্রে 2টোর সময় এসছে, কেউ নেই, সিনিয়র কেউ নেই, তুই ইন্টার্নশিপ করছিস এখানে, আচ্ছা
হ্যাঁ বল, প্রথমে শর্ট বিট রেট দিয়ে দিবি। তুই তো জানিস না এই পেশেন্ট ইসিজি ডেফিনেটলি একটা ইসিজি তো করতে হবে রে বাবা। হ্যাঁ বিপি পালস ভাইটালস দেখলি, হ্যাঁ একটা ইসিজি করতে হবে, তাহলে মধ্যবেলা একটা ইসিজি করতে হবে উইদিন 10 মিনিটস অফ অ্যারাইভাল অফ পেশেন্ট। 10 মিনিটের মধ্যে তোকে ইসিজি করতে হবে, এরকম না যে ছুটে বেড়াচ্ছিস ইসিজি টেকনিশিয়ান নেই, এটা যেন না হয়, ঠিক আছে? ইসিজি একটা করলি, দিয়ে ইসিজিটা কি দেখবি? এসটি এলিভেশন দেখতে হবে। ক্রাইটেরিয়া কি আগের দিন বলেছি? টপটি, হ্যাঁ বলছি পরে। ইসিজিতে দেখছিস এলিভেশন আছে, কত কি এলিভেশন থাকবে? ক্রাইটেরিয়া কি? কতটা এলিভেশন থাকবে, কত মিলিমিটার? না 0 পয়েন্ট ওইভাবে বললে হবে না। পেশেন্ট ইজ হচ্ছে তোর মোর দেন 40 ইয়ার্স অফ এজ, মেল পেশেন্ট যদি হয় আমরা কোথায় দেখবো? V2 আর V3 তে দেখবো, চেস্ট লিডে দেখবো আর লিম্ব লিডে দেখবো, ঠিক আছে? এসটি এলিভেশন হচ্ছে তো মোর দেন ইকুয়ালস টু 2 মিলিমিটার। একটা ছোট ঘর মানে কত মিলিমিটার? একটা ছোট ঘর কত মিলিমিটার? হ্যাঁ 1 মিলিমিটার। একটা ছোট ঘর মানে এত কিছু ইসিজি পড়ার পর এরকম। আর বড় ঘরগুলো কত মিলিমিটার? আবার আবার একদম বেসিক্সে ফিরে আয়, দাঁড়া এইগুলো আগে বল, এগুলোই তো ভুলিয়ে যাচ্ছে তো। হ্যাঁ ওপর দিকে এই একটা ছোট ঘর মানে কত মিলিমিটার? এগুলো 1 মিলিমিটার, তাই তো? আর এই বড়টা কত? 5 মিলিমিটার। এটা ভুল হবে না তো? বেশ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মোর দ্যান, কোথায় দেখবো এটা? মোর দ্যান V2 আর V3, ঠিক আছে? আর একটা হচ্ছে মোর দ্যান 1 মিলিমিটার ইন আদার লিডস, অন্য যা কিছু লিডস রয়েছে সেগুলো। মানে এটা হচ্ছে তোর চেস্ট লিডও হতে পারে বা লিম লিডসও হতে পারে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এবার অনেক সময় বলা হয় যে এই যে 2 মিলিমিটার আমি বলছি সেটা হচ্ছে পেশেন্টের এজ যদি মোর দ্যান 40 ইয়ার্স হয় তাহলে এটা 2 মিলিমিটার, আর যদি লেস দ্যান হচ্ছে 40 ইয়ার্স হয় ইন কেস অফ মেল তাহলে এটা আমরা ধরি 2.5 ধরি, ঠিক আছে? আর ফিমেলের ক্ষেত্রে 1.5 ধরি। এত কিছু তোদের জানতে হবে না, মনে রাখবি মোর দ্যান 2 মিলিমিটার যদি হয় সেটা, ঠিক আছে? এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এবার তুই দেখছিস ইসিজিতে এরকম এলিভেশন আছে, তাহলে তো এসটিএমআই বলতে পারবো তো? তার সঙ্গে কি করতে হবে? ট্রপটি করতে হবে, বায়োমার্কার্স দেখতে হবে, ট্রপটি অথবা ট্রপ আই, তাই তো? সেটা করে দেখবো। এবার সাপোজ তোর ইসিজিতে কিছু পাচ্ছি না, ইসিজি নর্মাল, দেখলি যে ইসিজিতে কিছু নেই, নর্মাল আছে, তাহলে আর একটা ট্রপটি আমরা একটা করলাম, ট্রপটিটাও নেগেটিভ, ইসিজি নর্মাল ট্রপটি নেগেটিভ, পেশেন্টের এরকম চেস্ট পেন হচ্ছে, কন্টিনিউয়াস চেস্ট পেন হচ্ছে, কি হতে পারে? আনস্টেবল আইনার, এক্স্যাক্টলি। ট্রপটি যদি নেগেটিভ থাকে তাহলে পেশেন্টের আনস্টেবল। এরকম পেশেন্টকে আমরা কি করব? ছেড়ে দেবো? একটা একটা সরবিটের দিলাম, একটা গ্যাসের ওষুধ দিয়ে, এই তোমার গ্যাসের জন্য হচ্ছে বাড়ি যাও, একটা গ্যাসের ওষুধ প্যান্টোপ্রাজল দিয়ে ছেড়ে দেবো? দিয়ে কি করবি? অ্যাঞ্জিওপ্লাস্টি আমাদের এখানে হয় না, কি করবি বল? থ্রম্বোলাইজ করবি, একটা পেশেন্টের ট্রপটি নেগেটিভ, ইসিজিতে কিছু চেঞ্জেস নেই, আবার ইসিজি করবো, এক্স্যাক্টলি, আবার ইসিজি করে দেখবো আমরা, আবার ইসিজি করবো, আবার ট্রপটি করবো, সিরিয়াল টপটি অ্যান্ড ইসিজি করে তোকে দেখতে হবে কোনো ডাইনামিক কোনো চেঞ্জেস রয়েছে কিনা। যে আগের ইসিজিতে দেখা গেল অন অ্যাডমিশন যে আমরা ইসিজিটা করলাম দেখছি কিছু নেই, নর্মাল, পরের যে ইসিজিটা করলাম দেখছি হাইপার অ্যাকিউট একটা টি হয়ে আছে বা এসটি এলিভেশন আছে, ঠিক আছে? আর কোনো পেশেন্ট 4.5 ঘন্টার মধ্যে এলে তার টপটি নেগেটিভ হতে পারে? হ্যাঁ নেগেটিভ হতে পারে, কেন হবে না? ট্রপটি বায়োমার্কার্স গুলো পড়িসনি কখন এলিভেশন হয়? ট্রপটি, ট্রপ আই 3 to 4 আওয়ার্স একটা টাইম লাগে। সাপোজ পেশেন্ট 3 ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে এসেছে আমাদের ইমার্জেন্সিতে, তার ট্রপটি করে দেখতিস নেগেটিভ, কিন্তু এসটি এলিভেশন আছে, এটা এসটি সেগমেন্ট এলিভেশন হতে পারে? এমআই হতেই পারে, কারণ ট্রপটিটা এলিভেশন হতে তো টাইম লাগে একটা, ঠিক আছে? এইটুকু বুঝতে পেরেছিস তো?
এবার সিনারিও হচ্ছে তোদের তিনটে কন্ডিশন আমি দিচ্ছি, কোনটা কি সেটা আমাকে বলবি। একটা হচ্ছে ইসিজি নর্মাল, ড্রপটি নেগেটিভ, যেটা এতক্ষণ বললাম, আনস্টেবল অ্যাঞ্জাইনা, ঠিক আছে। ইসিজি নর্মাল বা একটু এসটি ডিপ্রেশন আছে, সেরকম এলিভেশন কিছু নেই, ড্রপটি পজিটিভ, কি হবে? অ্যানস্টেমিক, নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই। ইসিজি দেখছি আমি এসটি এলিভেশন রয়েছে, ফিটিং দিস ক্রাইটেরিয়া, ড্রপটি পজিটিভ, স্টেম, ঠিক আছে। এটা নিয়ে কোনো কনফিউশন নেই তো? বেশ, এবার হচ্ছে ইসিজি ট্রপটি হয়ে গেল, ট্রপটি সাপোজ এলিভেশনই ধর, যে পেশেন্টের ইসিজিতে এসটি এলিভেশন আছে, ট্রপটি পজিটিভ, এই কন্ডিশনটা আমরা ধরে এগোবো এখন। দিয়ে কি করবি পেশেন্টটাকে? লোডিং ডোজ দিতে হবে। লোডিং ডোজ কার কি, কত ডোজ লোডিং ডোজে? 325। হ্যাঁ, ক্লপিডগ্রেল না, ওইভাবে ভেগ কথাবার্তা বলবি না, একদম এক্সামিনার জিজ্ঞেস করলে টু দা পয়েন্ট কথা বলবি, ঠিক আছে। অ্যাসপিরিন দেবো আমাদের জন্য, ক্লপিডগ্রেলটাই ধরে রাখ। তুই যেটা বলছিস টিকাগ্রিলর ক্যানগ্রিলর পরে বলছি, অনেক ডিটেলসে আছে, কিন্তু সেই ডিটেলস গুলো অ্যাডভান্স লেভেলে জানতে হলে তোদের আগে বেসিক গুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। কত কি বলছিস বল? হ্যাঁ, অ্যাটোভাস্টাটিন 80, ক্লপিডগ্রেল 325, হ্যাঁ, আর হচ্ছে অ্যাসপিরিন 325, হয়ে গেল লোডিং ডোজ। আর কি দিবি? পেশেন্টের পেন হচ্ছে, পেনটা কমাবি না, এইগুলো দিলে পেন কমবে। মরফিন, ট্রামাডল আইডিয়ালি দেওয়া হয় না, আইডিয়াল হচ্ছে তোর মরফিন, ও যেটা বললো মরফিন দেবো। মরফিনের ডোজ কত? 2 to 4 মিলিগ্রাম। ইউ ক্যান রিপিট আফটার 5 মিনিটস, 5 মিনিট পর পর আমরা কত ম্যাক্সিমাম কত দেওয়া যায় মরফিন? 10 মিলিগ্রাম ম্যাক্সিমাম, না না বেশি দেওয়া যাবে, 10 মিলিগ্রামের বেশি দিতে পারবে, তখন অন্য যেতে হবে, অন্য কিছু করতে হবে। কি করতে হবে অন্য কিছু? আর কি দিবি মরফিন ছাড়া? সরবিট্রেট দিবি না? জিটিএন দিবি না? জিটিএন দিতে হবে। সাবলিঙ্গুয়াল আমরা দিই একটা, সরবিট্রেট বা জিটিএন দিই। কত ডোজ? কত? 0.4 মিলিগ্রাম। উই ক্যান রিপিট আপ টু 3 ডোজেস, 5 মিনিটস ইন্টারভ্যালে আমরা ম্যাক্সিমাম 3টে ডোজ অবধি দিতে পারি, ঠিক আছে। 0.4 মিলিগ্রাম, ঠিক আছে। সাবলিঙ্গুয়াল জিটিএন হলো, তোর অ্যাসপিরিন হলো, ক্লপিডগ্রেল হলো, অ্যাটোভাস্টাটিন দিয়ে দিলি, আর এদিকে হচ্ছে মরফিন দিলাম। সবকিছুই দেওয়া হলো, কিন্তু পেশেন্টের পেন কমছে না। বিপি ইজ ওকে, লাইক বিপি ঠিক আছে এখন 130/80 বিপি আছে, কি করবি এবার পেশেন্টটাকে? জিটিএন দিতে হবে, আইভি জিটিএন। সাবলিঙ্গুয়াল তুই পরপর 3টে 0.4 দিয়েছিস 5 মিনিট পর পর, তাতেও পেন কমছে না, ঠিক আছে। এবার হচ্ছে তোর আইভি জিটিএন দিতে হবে, তার সঙ্গে বিপিটা একটু মনিটর করতে হবে, কারণ জিটিএন দিলে বিপি ফল করবে, ঠিক আছে। সেটা দেখতে হবে যে আমাদের <90/60 হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। আইভি জিটিএন ইনফিউশন স্টার্ট করতে হবে, ঠিক আছে। এগুলো গেল, এরপর কি করবি? পেশেন্টের একটা পেশেন্টের এসটি সেগমেন্ট এলিভেশন আছে মানে কি? এসটি সেগমেন্ট প্যাথোজেনেসিস ওয়াইজ যদি দেখিস, মানে কমপ্লিট অক্লুশন হয়ে গেছে। অ্যাথ্রোস্ক্লেরোসিস তোদের প্যাথোজেনেসিস সব পড়ানো হয়েছে আই থিঙ্ক, হ্যাঁ প্যাথোলজিতে পড়েছিস, ওতেই হবে কাজ। তো অ্যাথ্রোস্ক্লেরোসিস কি হয়? যদি একটা লুমিনাল মানে আমাদের করোনারি আর্টারি যদি কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে যায়, তার ডিস্টাল পার্টে যে মায়োকার্ডিয়ামটা রয়েছে সেখানে কি হবে? ইনফাকশন হয়ে যাবে। ইনফাকশন আর ইসচেমিয়ার ডিফারেন্স কি? ইনফাকশন মানে সেখানে কোনো নিউট্রিশন পাচ্ছে না, না পাচ্ছে অক্সিজেন, না পাচ্ছে ব্লাড, ব্লাডও কাট অফ হয়ে গেছে, ঠিক আছে। ইসকেমিয়া মিন সেখানে হচ্ছে রেডিউসড, সেখানে হচ্ছে অক্সিজেনটা পাচ্ছে কিন্তু আগের থেকে কম, ঠিক আছে। সো কোনো একটা তোর লুমিনাল অক্লুশন হয়েছে, সেটা যদি 100% অক্লুশন হয়ে যায়, সেটাতে আমরা বলবো যে এসটি সেগমেন্ট এলিভেশন। মানে সাপোজ এখানে তোর এরকম একটা থ্রম্বাস রয়েছে, অ্যাথ্রোস্ক্লেরোটিক প্লাক বলি এটাকে আমরা, ঠিক আছে। এরকম প্লাকের মধ্যে এতটা আছে, এই পোর্শনটা আমাদের ফাঁকা আছে, এখান দিয়ে ব্লাড যাবে, তাই তো। এরকম যদি থাকে, দ্যাট ক্যান প্রেজেন্টস উইথ তোর আনস্টেবল অ্যাঞ্জাইনা অর নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, ঠিক আছে। আর যদি পুরোটা অক্লুশন হয়ে যায়, সাপোজ 100% অক্লুশন হয়, তাহলে সেটাকে তখন আমরা কি নিয়ে প্রেজেন্ট করবে? এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, ঠিক আছে। তো এবার এই যে পুরোটা অক্লুশন হয়ে গেল, তার জন্য আমাকে তো কিছু করতে হবে। এখন কি করা হয় আইডিয়ালি?
সেটাকে হচ্ছে কি বলে, অ্যাঞ্জিওপ্লাস্টি, পিসিআই, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। কি করে, ওখানে একটা জালির মতো জিনিস বসিয়ে দেয় যেটাকে স্টেন্ট বলে, স্টেন্ট বসালে ওখানকার মধ্যে ব্লাড ফ্লোটা ঠিকঠাক থাকে। এটা আমাদের আইডিয়ালি করতে হবে, ঠিক আছে? তো কতক্ষণের মধ্যে করব এটা? না, এটা সাপোজ কতক্ষণের মধ্যে পেশেন্ট আমাদের কাছে এলে আমরা এই জিনিসটা করতে পারবো, পিসিআই 12 ঘন্টা, ঠিক আছে, 12 আওয়ার্স। পেশেন্ট যদি উইদিন 12 আওয়ার্স এর মধ্যে আসে তাহলে আমরা এটা করতে পারবো, এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। বাকি কিছু কিছু কন্ডিশন আছে যেখানে আমরা 12 থেকে 24 এবং 24 ঘন্টা পরেও পিসিআই কনসিডার করি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, ঠিক আছে? তোদের যদি জিজ্ঞেস করে তোরা বলবি 12 ঘন্টা, 12 ঘন্টা অবধি আমরা এটা করতে পারবো। হ্যাঁ, সেটাই বলছি। এবার সাপোজ আমাদের না, প্রেজেন্টেশন আমাদের কাছে যখন আসছে পেশেন্ট তার থেকে 12 ঘন্টা, ঠিক আছে? এবার সাপোজ আমাদের এখানে এখনো অবধি এ হয়নি, অ্যাঞ্জিওপ্লাস্টি এখনো হচ্ছে না, পিসিআই আমাদের এখানে হচ্ছে না, তো তুই কি করবি? তুই তো এমার্জেন্সিতে ছিলিস, তাই তো? বল এবার পেশেন্টটাকে নিয়ে কি করবি? হ্যাঁ, থ্রম্বোলাইজ করতে হবে, তাই তো? থ্রম্বোলাইজ মানে কি? থ্রম্বোলাইজ মানে কি? মেডিসিন দিয়ে পেশেন্টটাকে এটাকে আমরা এ করে দেবো। হ্যালো, এখানে কি থ্রম্বাস ফর্মেশন হয়? তো থ্রম্বাস ফর্মেশন হয়। আনস্টেবল অ্যাঞ্জাইনা বা এনস্টেমিটা কেন হয়? যে প্লাগটা ফর্মেশন হলো তোদের, সেই প্লাগটা কি হয় অনেক সময় ডিসরাপশন করে যায়, রাপচার হয়ে যায়, রাপচার হয়ে দেখা গেল নিজে থেকে হিল করে গেল, ঠিক আছে? দিয়ে ওইখানটায় একটু মানে অবস্ট্রাকশনটা আরো বেড়ে গেল কিন্তু পুরোপুরি অবস্ট্রাকশন হয়নি, লাইক দিস, এরকম, তখন সেটাকে আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনা বা এটা বলি। আর যখন পুরোপুরি অক্লুশন হয়ে যাচ্ছে তখন এসটি সেগমেন্ট এলিভেশন। এবার দুটো জিনিস হয়, একটা হচ্ছে অ্যান্টি থ্রম্বোটিক থেরাপি আর একটা হচ্ছে থ্রম্বোলাইসিস, ঠিক আছে? থ্রম্বোলাইসিস মানে কি? যেটা অলরেডি থ্রম্বাস ফর্মেশন হয়ে আছে সেটাকে আমরা লাইজ করব যাতে সেটার মধ্যে দিয়ে কিছুটা ব্লাড পাস করে। আর অ্যান্টি থ্রম্বোটিক মানে কি? যেটা হচ্ছে তোর যাতে থ্রম্বাস ফর্মেশনটা না হয় তার জন্য কিছু কিছু আমরা ট্রিটমেন্ট দিই। সেটা কি? অ্যান্টি থ্রম্বোটিক আবার দুটো রকম, একটা হচ্ছে অ্যান্টি প্লেটলেট আর একটা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেশন, ঠিক আছে? অ্যান্টি প্লেটলেট তোরা যেটা বললি, অ্যাসপিরিন, ক্লপিডগ্রেল। অ্যাসপিরিন কিভাবে কাজ করে, মেকানিজম কি পড়েছিস? ফার্মা অ্যাসপিরিন মেকানিজম অফ অ্যাকশন কি কিভাবে? হ্যাঁ হ্যাঁ, প্রস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনে ইনহিবিট করে। কি করে? কি এনজাইমটাকে ইনহিবিট করে? কোন এনজাইমটার নাম কি? কক্স, কক্স 1 কক্স 2 সাইক্লোঅক্সিজেনেস, তাই তো? কক্স 1 কক্স 2 ইনহিবিট করে। নরমালি কক্স 1 কক্স 2 কি করে? প্রস্টাগ্ল্যান্ডিন ফর্মেশন হবে, থ্রম্বক্সিন A2 ফর্মেশন হবে, সেইগুলো যাতে না হয় তার জন্য এটা প্রিভেন্ট করে, ঠিক আছে? আর ক্লপিডগ্রেল কিভাবে কাজ করে? কি রিসেপ্টরটার নাম কি? P2Y12, ঠিক আছে? এটার কাজ কি? ওই প্লেটলেটের উপরে যেটা এডিপি রিসেপ্টর থাকে, এডিপির সঙ্গে ওটা বাইন্ড হয়, বাইন্ড হয়ে সেটা প্লেটলেট এগ্রিগেশন করে, ঠিক আছে? এবার যখন আমরা ওই P2Y12 ইনহিবিটরটা দিই তখন ওই এডিপির সঙ্গে এটা বাইন্ড করতে পারে না, ঠিক আছে? তার জন্য প্লেটলেট ইনহিবিশন হয়, এগ্রিগেশনটাকে প্রিভেন্ট করে, ঠিক আছে? আর কি কি আছে P2Y12 ইনহিবিটর অ্যাপার্ট ফ্রম ক্লপিডগ্রেল? আর কি কি নাম আছে? প্রাসুগ্রেল, ক্যানগ্রিলার, টিকাগ্রিলার, ঠিক, বেশ। তো এইগুলো আমরা দিতে পারি। এবার তুই যেটা বলছিলিস, আইডিয়ালি যে পেশেন্টের আমরা থ্রম্বোলাইজ করবো তাদেরকে ক্লপিডগ্রেলই দিব। আর যদি পেশেন্টের ধর পিসিআই করব, প্রাইমারি পিসিআই আমরা প্ল্যান করছি, তাদের ক্ষেত্রে বলছে প্রাসুগ্রেল অথবা টিকাগ্রিলার ইজ বেটার দ্যান ক্লপিডগ্রেল, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখ, খুব ডিটেলসে তোদেরকেও জিজ্ঞেস করবে না। হ্যাঁ, তোর রেডিয়াল বা ফিমোরাল অ্যাক্সেস করে সেখানে আমরা পুরো যে জায়গাটায় হয়েছে সাসপেক্ট করছি যে অ্যান্টিরিয়র ডিসেন্ডিং হয়েছে না এলসিএক্স হয়েছে, সেই জায়গাটায় আমরা ছোট ক্যামেরা লাগানো থাকে একটা মাথায়, সেটা দিয়ে দেখে দেখে তোকে দেখতে হবে কোথায় কি ব্লক আছে, সেই অনুযায়ী তোকে একটা স্টেন বসাতে হবে ওখানে। অ্যাঞ্জিওগ্রাম তো করতেই হবে তোকে, অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে হবে তারপরে বলছি, ঠিক আছে? তো পেশেন্ট সাপোজ যেখানে ছিলাম আমরা, যে আমাদের এখানে পেশেন্টটা এলো উইদিন 12 আওয়ার্স তোর কাছে এসছে, কিন্তু আমাদের এখানে তো আমরা পিসিআই করতে পারি না, হয় না, এখনো অবধি হচ্ছে না, পরে হলে সেটা হবে। কি করবি? পেশেন্টটাকে রেফার করবি। কোথায় রেফার করবি? যেখানে পিসিআই হয় সেখানে, এক্স্যাক্টলি।
যেখানে পিসিআই হয় সেখানে রেফার করব, কিন্তু টাইম ডিউরেশনটা কি আমাকে দেখতে হবে যে আমার কাছাকাছি যে হসপিটালটা রয়েছে, সাপোজ বর্ধমানে, পেশেন্টটা 2 ঘন্টার মধ্যে যেতে পারবে কি পারবে না। ঠিক আছে, যদি পেশেন্টটা 2 ঘন্টার মধ্যে যেতে পারে এবং সেখানে গিয়ে প্রাইমারি পিসিআই করানো যায়, তাহলে আমরা পেশেন্টটাকে পাঠিয়ে দেবো। আদারওয়াইজ যদি মনে হয় যে না পেশেন্টের ট্রান্সপোর্টেশনে 2 ঘন্টার বেশি টাইম লাগবে, তাহলে আমরা এখানে থ্রম্বোলাইজ করবো পেশেন্টটাকে। বুঝতে পেরেছিস তো? আইডিয়ালি করা উচিত আমাদের পিসিআই, যেহেতু আমাদের এখানে পিসিআই হচ্ছে না এবং 2 ঘন্টার মধ্যে পেশেন্টটাকে আমরা পাঠাতে পারবো না। ঠিক আছে, তখন আমরা কি করব, পেশেন্টটাকে যদি কোনো জায়গায় মানে পিসিআই হচ্ছে না, থ্রম্বোলাইজ করব। ঠিক আছে, কিভাবে থ্রম্বোলাইজ করব, কি কি এজেন্ট আছে বল? স্ট্রেপ্টোকাইনেস, ডোজ বল। 1.5 মিলিয়ন ইউনিট ওভার, মানে 500 ml এলএস এর মধ্যে দিয়ে ওভার হচ্ছে তোর 1 আওয়ার চলবে। স্ট্রেপ্টোকাইনেসের ডোজ হচ্ছে 1.5 মিলিয়ন ইউনিট ওভার 1 আওয়ার। ঠিক আছে, আর কি দিতে পারি? টেনেকটিপ্লেজ, অল্টিপ্লেজ, রিটিপ্লেজ। ঠিক আছে, আমাদের এখানে জেনারেলি মানে অ্যাভেলেবেল থাকে হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস আর টেনেকটিপ্লেজ। অল্টিপ্লেজ, রিটিপ্লেজ দিলে তো দুবার দিতে হবে। ঠিক আছে, 10 মাইক্রোগ্রাম 10 করে দেওয়া হয়, অ্যাপার্ট ফ্রম মানে 30 মিনিট পর পর 10 করে দেওয়া হয়। ঠিক আছে, আর টেনেকটিপ্লেজের ডোজ কি আইডিয়ালি দেওয়া হয়, মানে জেনারেলি দেওয়া হয় আর কি। টেনেকটিপ্লেজ হচ্ছে যদি পেশেন্টের ওয়েট, তার আগে আমাকে বল কোনো একটা পেশেন্টের থ্রম্বোলাইজ করবি তার আগে কি কি, যেরকম তোদের ইসকেমিক সিভিএ পড়িয়েছিলাম কিছু ইন্ডিকেশন ছিল, তাই তো? তো এমআই পেশেন্টের থ্রম্বোলাইজ করবি তার আগে কি কি ইন্ডিকেশন কি কি দেখতে হবে? বাট বিটিসিটি নয়, বিটিসিটি বলতে পারিস কিন্তু ওটা রিলেটিভ, অ্যাবসোলিউট গুলো আগে বল। পেশেন্টের যাতে কোনো অ্যাক্টিভ ব্লিডিং কিছু না থাকে, পেশেন্টের যদি কোনো অ্যাক্টিভ ব্লিডিং হয় তাহলে করবো না। কন্ট্রাইন্ডিকেশন গুলো আগে বল। কোনো অ্যাক্টিভ ব্লিডিং, পেশেন্টের বিপি খুব বেশি আছে, সেটা বিপিটা কমাতে হবে, বা উইদিন 3 মান্থস পেশেন্টের একটা হেমারেজিক সিভিএ হয়েছিল। ঠিক আছে, এগুলো মোটামুটি আমাদের দেখে নিতে হবে। এগুলো যদি না থাকে তাহলে আমরা থ্রম্বোলাইজ করবো। টেনেকটিপ্লেজের ডোজ কি? এটা পেশেন্টের ওয়েট যদি হচ্ছে তোর লেস দেন 60 কেজি হয়, তাহলে ডোজ হচ্ছে তোর 30। ঠিক আছে, পেশেন্টের ওয়েট যদি হয়তো 60 to 70 হয়, দেন ইট উইল বি 35। এরকম ভাবে তোকে ওয়েট হিসাবে দেখতে হবে। 70 to 80 হলে এটা হচ্ছে 40 হবে। ঠিক আছে, লাইক দিস কম ভাবে তোকে দিতে হবে। কিভাবে দিতে হয় পেশেন্ট, মানে কিভাবে এটা করি আমরা, উইদিন 10 সেকেন্ডস একটা আইডিয়ালি হচ্ছে তোকে এখানে একটা জেলকো করতে হবে, কিউবিটাল ফসা করলে বেটার। উইদিন 10 সেকেন্ডস তোকে এটা দিতে হবে 10 মিলিগ্রাম। ঠিক আছে, তো দিস আর দ্য প্রসিডিউর অফ থ্রম্বোলাইসিস। কি কি এজেন্ট বললাম তোদের? স্ট্রেপ্টোকাইনেস, অল্টিপ্লেজ, রিটিপ্লেজ, টেনেকটিপ্লেজ। ঠিক আছে, তো এটা গেল থ্রম্বোলাইসিস। আর অ্যান্টি থ্রম্বোটিকের মধ্যে একটা তোরা বলেছিস অ্যান্টি প্লেটলেট, আর একটা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেশন। অ্যান্টি কোয়াগুলেশন কিভাবে করি? হেপারিন, সেটা আনফ্র্যাকশনড হতে পারে বা এলএমডব্লিউএইচ, লো মলিকুলার ওয়েট হেপারিন হতে পারে। ঠিক আছে, আনফ্র্যাকশনড হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা জেনারেলি দিই যদি পেশেন্টের না কোনো রেনাল কোনো ডিজিজ থাকে। ঠিক আছে, তো এনক্সাপ্যারিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন, ডালটেপিরিন ইউজুয়ালি ইউজ হয় না, বিভালুরিডিন দিই আমরা। ঠিক আছে, কিন্তু ইউজুয়ালি হচ্ছে এই দুটো ইউজ হয়। ডোজ কি এনক্সাপ্যারিনের? 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। ঠিক আছে, আর যদি সিকেডি থাকে মানে ক্রনিক রেনাল ফেলিওর থাকে তাহলে সেটা হাফ হয়ে যাবে। ঠিক আছে, হাফ ডোজ। তার আগে আমরা 30 মিলিগ্রাম একটা বোলাস দিই, তারপরে হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এটা কি আইভি দিই না কি, কোথায় দিই? সাবকিউটেনিয়াস দিতে হবে, যেরকম ইনসুলিন দেয় সাবকিউটেনিয়াস, সেরকম হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট বিডি করে দিতে হবে, লাইক 60 বিডি সাবকাট। ঠিক আছে, এইগুলো মোটামুটি হলো। আর কি করতে হবে পেশেন্টের? একটা বিটা সাইডটা বন্ধ করে দেবো।
বিটা ব্লকার দিতে হবে। হ্যাঁ দাঁড়া এটা বলে দিই তারপরে দেখাচ্ছি স্লাইডগুলো। বিটা ব্লকার দিতে হবে, এক্স্যাক্টলি। বিটা ব্লকার কেন দিতে হবে, কখন দিতে হবে? হার্ট রেট, টার্গেট হার্ট রেট কত? কোনো একটা এএমআই পেশেন্ট, মানে আমরা কতটা রাখবো হার্ট রেট পেশেন্টের? উইদিন 24 আওয়ার্স পেশেন্টের একটা বিটা ব্লকার আমাদের স্টার্ট করতে হবে, যদি না কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে। বিটা ব্লকার স্টার্ট করার কন্ট্রাইন্ডিকেশন গুলো কি কি? হ্যাঁ, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, একটা অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর আছে, বা পেশেন্টের কোনো এভি ব্লক আছে, ঠিক আছে, তাহলে এগুলো দেবো না। বা হার্ট রেট খুব কম থাকছে, লেস দেন 50 থাকছে, এগুলো যদি না থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে পেশেন্টের একটা বিটা ব্লকার আমরা অ্যাড করব। কি বিটা ব্লকার দিতে পারি? কি কি অপশন আছে আমাদের হাতে? মেটোপ্রোলল। মেটোপ্রোললে দুটো মানে দু রকম হয়, একটা হচ্ছে মেটোপ্রোলল টার্টারেট, একটা হচ্ছে মেটোপ্রোলল সাকসিনেট। তুই যেটা বলছিস মেট এক্সেল বলছিস, এক্সেলে কি থাকে? সাকসিনেট। টার্টারেট দেওয়া যাবে না, মেটোপ্রোলল সাকসিনেট একটা। আর প্রোপ্রানোল নন সিলেক্টিভ বিটা ব্লকার, উই নেভার ইউজ প্রোপ্রানোল। নেভিভোলোল দিতে পারিস বিপি কমানোর জন্য, বাট ফর রেট কন্ট্রোল ইটস নট এ গুড চয়েস। কার্ভিডেলল, এক্স্যাক্টলি। ডোজ কত কার্ভিডেলল? হ্যাঁ মেটোপ্রোললের ডোজ বল। মেটোপ্রোলল কি হয়, যে কোনো বিটা ব্লকার সব সময় লো ডোজে স্টার্ট করতে হবে, তারপর আস্তে আস্তে তোকে বাড়াতে হবে, ঠিক আছে? লো ডোজ মানে 12.5 মিলিগ্রাম ওডি করে আমরা স্টার্ট করব, ঠিক আছে? অ্যাটিনোলল এখানে ইউজ করা হয় না। মনে রাখবি তিনটে জিনিস পোস্ট এএমআই পেশেন্ট, তিনটে বিটা ব্লকার আমরা জেনারেলি ইউজ করি, দ্যাট ইজ মেটোপ্রোলল, সাকসিনেট নট টার্টারেট, কার্ভিডেলল অ্যান্ড বিসোপ্রোলল, ঠিক আছে? এই তিনটে ইউজ করা হয়, এই তিনটের বাইরে আর কিছু ইউজ করা হয় না, ঠিক আছে? আর কি দেব? আর কি একজন বলছিলিস যেন? স্ট্যাটিন তো বললো, লোডিং ডোজ একটা 80 মিলিগ্রাম স্ট্যাট দিতে হবে, তারপর তোর মেইনটেনেন্স ডোজ দিয়ে রাখতে হবে 40 মিলিগ্রাম ওডিএইচএস করে। আর হচ্ছে এস ইনহিবিটর বা এআরবি দিতে হবে, ঠিক আছে? কি কি এস ইনহিবিটর আছে? ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, র্যামিপ্রিল, লিসিনোপ্রিল, ঠিক আছে? তার মধ্যে র্যামিপ্রিলটা মোস্ট কমন আমরা দিই, ঠিক আছে? আর হচ্ছে এআরবি মানে টেলমিসার্টান, ভ্যালসার্টান, লোসার্টান, এগুলো দিই। ক্যান্ডিসার্টান, টেলমিসার্টান ইউজুয়ালি ইউজড হয়, ঠিক আছে? আর্নি দিতে পারবি, কিন্তু তার আগে তোকে একটা ঠিকই বলেছে। আর্নি কি ফুল ফর্ম বল? হ্যাঁ, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর নেপ্রিলাইসিন ইনহিবিটর, ঠিক আছে? এটা কখন দিই আমরা পেশেন্ট? ডেফিনেটলি হার্ট ফেলিওরে পেশেন্ট যাদের ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 40% রয়েছে, কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, তাদের ক্ষেত্রে আমরা আর্নি দিই, ঠিকই বলেছে। কিন্তু তার আগে একটা আমাদের ইকো করে দেখতে হবে ইজেকশন ফ্র্যাকশনটা কত আছে, ঠিক আছে? বেশ, আর তাহলে এগুলো মোটামুটি হলো। আর কি দিবি পেশেন্টের? এগুলো তো মেডিকেশন হলো। পেশেন্টের এএমআই পেশেন্টের দেখবি অক্সিজেন, হ্যাঁ দেবো কি দেবো না অক্সিজেন? কত কত কম থাকলে স্যাচুরেশন আমরা দেবো অক্সিজেন? 90, 90 টু 90, 90 এর ওপরে থাকলে দেওয়া দরকার নেই, ঠিক আছে? 90 এর নিচে যদি থাকে দিতে হবে অক্সিজেন, বিকজ তুই যদি 90 এর ওপরে থাকে তাও অক্সিজেন দিয়ে রাখিস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হার্মফুল, ঠিক আছে? অনেক সময় তোর ফ্রি রেডিক্যাল ইনজুরি হয়, ওই জন্য আমরা দিতে নিষেধ করি অক্সিজেন। আর একটা পেশেন্ট দেখবি ওয়ার্ডের মধ্যে এত এত পেশেন্ট থাকে, বা আইসিইউর মধ্যে পেশেন্টের ঘুম হয় না রাত্রেবেলা, জেনারেলি হয় না। এএমআই পেশেন্টকে তোদের একটা মানে দিয়ে রাখতে হবে, ঠিক আছে? মিডাজোলাম না, মিডাজোলাম এক্স্যাক্টলি দিতে হবে তার নয়, তোকে একটা হচ্ছে মানে সিডেশন দিয়ে রাখতে হবে, অ্যালপ্রাজোলাম অর ক্লোনাজিপাম, ঠিক আছে? আর কি দিতে হবে পেশেন্টের? কি হয়, স্টুল শর্টনার দিয়ে রাখতে পারিস যদি পেশেন্টের খুব স্ট্রেনিং হয়, মানে পেশেন্ট স্ট্রেন করলে অনেক সময় কার্ডিয়াক আউটপুটের উপর মানে হার্টের উপর চাপ পড়ে, সেটা যাতে না হয় তার জন্য তোকে একটা স্টুল শর্টনার দিয়ে রাখতে হবে, ঠিক আছে? ল্যাকটিউলোজ স্টুল শর্টনার, যাতে স্ট্রেনিংটা বেশি না হয়। রিগার্ডিং এটা হচ্ছে তোর মানে নট লাইকলি তোকে দিতেই হবে, ঠিক আছে? যদি পেশেন্টের প্রবলেম থাকে তাহলে দিবি, ঠিক আছে? আর রেস্ট, রিগার্ডিং রেস্ট হচ্ছে ফার্স্ট 24 আওয়ার্স পেশেন্টকে বলবি যে বেডের মধ্যেই থাকবে, ঠিক আছে? তারপরে একটু একটু আমরা মোবিলাইজেশন করি, বেডের পাশে পা ঝুলিয়ে বসে আস্তে আস্তে হাঁটা চলার জন্য বলি, কিন্তু ফার্স্ট 12 to 24 আওয়ার্স আমরা বলি যাতে কমপ্লিট বেড রেস্ট, ঠিক আছে? এটা হলো।
এবার যে জিনিসটা তোদের বললাম যে আমাদের 2 ঘন্টার মধ্যে যদি আমরা যেখানে পিসিআই হয় সেখানে যদি আমরা পেশেন্টটাকে পাঠাতে পারি তাহলে পাঠিয়ে দেবো, আদারওয়াইজ থ্রম্বোলাইজ করলাম, ঠিক আছে। থ্রম্বোলাইজ কিভাবে করব, ডোজ কত বললাম, ঠিক আছে। থ্রম্বোলাইজ তো করে দিলি, তারপর কি করবি? পেশেন্টটা তো তোর আন্ডারে আছে, তোকে তো যা কিছু হলে, পেশেন্ট মরে গেলে তো তোকেই ধরবে, তো তাই না, তোকে সবকিছু গুলো জানতে হবে, তাই তো। থ্রম্বোলাইজ করে তুই বাড়ি চলে যেতে পারিস না, পেশেন্টটাকে দেখতে হবে, মনিটর করতে হবে, তাই তো। কি করবি এবার? পেশেন্টটা থ্রম্বোলাইজ তো হয়ে গেল, এক্স্যাক্টলি কখন করবি? 1 ঘন্টা পর একটা ইসিজি করে দেখতে হবে তো যতটা এলিভেশন ছিল সেটা কমেছে কিনা, কতটা কমেছে, আইডিয়ালি কতটা কমবে, 50% কমার কথা, ঠিক আছে। 1 ঘন্টা পর যদি আমরা ইসিজি করে দেখি দেখা যাবে তোর 50% কমে গেছে। যদি না কমে 50% তাহলে ইমিডিয়েট রেফারাল ফর প্রাইমারি পিসিআই। মানে এটা আমরা প্রাইমারি বলি না, প্রাইমারি পিসিআই কখন বলবো? যখন পেশেন্ট একটা এমআই নিয়ে এলো, কোনো ইন্টারভেনশন করছি না, ফার্স্টেই আমরা পিসিআই করছি, দ্যাট ইজ প্রাইমারি পিসিআই। আর এটাকে আমরা অনেক বলি ফেল্ড পিসিআই, মানে ফেল্ড থ্রম্বোলাইসিস, তারপরে হচ্ছে রেস্কিউ পিসিআই বলি এটাকে, মানে এটা হলো না তার জন্য আমরা একটা পিসিআই করছি, দ্যাট ইজ কল্ড রেস্কিউ পিসিআই, ঠিক আছে। আর যে পেশেন্টের থ্রম্বোলাইজ করলি 1 ঘন্টা পর ইসিজি করে দেখলি যে ভালো ডিপ্রেশন হয়েছে, সেই পেশেন্টটাকে আমরা কি করব? সেটাকেও রেফার করতে হবে পিসিআই করার জন্য, মানে আলটিমেটলি তোকে পিসিআই করতেই হবে, ঠিক আছে। সেটা আমরা উইদিন 24 আওয়ার্স রেফার করতে পারি, অতটা আর্জেন্ট নয়, এবং এটাকে বলি আমরা সেকেন্ডারি পিসিআই। বোঝা গেল? প্রাইমারি পিসিআই, রেস্কিউ পিসিআই, সেকেন্ডারি পিসিআই, ঠিক আছে। তো এইটা হচ্ছে মোটামুটি তোদের ম্যানেজমেন্ট প্ল্যান। এবার স্লাইড গুলো মোটামুটি তোদের দেখিয়ে দিই একবার। পেশেন্ট আসবে, তুই আগে এগুলো কমপ্লিট কর, পড়াশোনাটা আগে কর, তবেই না পেশেন্টটা ম্যানেজ করবি। দেখ, এটা হচ্ছে ডিরেক্টলি ফ্রম আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন গাইডলাইন ফ্রম 2025 আপডেট। তো এখানে তোদের রিকমেন্ডেশন গুলো তোদের অতটা, মানে তোরা হয়তো এখনো জানিস না, একটু বলে দিই। ক্লাস 1 রিকমেন্ডেশন মানে হচ্ছে আমরা এটা দিতে পারবো, মানে দেওয়া উচিত। ক্লাস 2 এর আবার দুটো ভাগ, 2A 2B, ঠিক আছে। মানে এটা দিলে কোনো হার্মফুল নয়, মানে দিতে পারি, এটা দিলেও চলবে এরকম একটা ব্যাপার। আর এটা হচ্ছে দিলে হার্মফুল, মানে এটা ড্রাগস এর কথা বলছি, ঠিক আছে। অ্যাকর্ডিং টু তুই যখন নেক্সট আমরা দেখবো তখন দেখবি এই রিকমেন্ডেশন হিসেবে দেওয়া আছে ক্লাস 1, ক্লাস 2A 2B 3 এরকম ভাবে দেওয়া আছে, ঠিক আছে। তার এগুলোর মানে হচ্ছে ক্লাস 1 মানে ইন্ডিকেশন, মানে দিতেই হবে। ক্লাস 2A মানে তুই দেওয়া যাবে এরকম, আর ক্লাস 2B মানে ঠিক আছে দিতে হবে এরকম, মেবি, রিজনেবল, ঠিক আছে। আর ক্লাস 3 মানে হচ্ছে হার্মফুল। এটা যেটা বললাম তো, নন অক্লুসিভ থ্রম্বাস, আমি একটু বসছি এবার, দেখতে পাচ্ছি। নন অক্লুসিভ থ্রম্বাস মানে হচ্ছে দেখ, এসটি ডিপ্রেশন আর টি ইনভার্সন থাকতে পারে, নরমাল ইসিজি থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা কি হতে পারে? আনস্টেবল অ্যাঞ্জাইনা বা এনস্টেমি। এটা হচ্ছে অক্লুসিভ থ্রম্বাস, এসটি সেগমেন্ট এলিভেশন, বায়োমার্কার পজিটিভ, এসটেমি। এখানে দেখ, আনস্টেবল অ্যাঞ্জাইনা হলে বায়োমার্কার নেগেটিভ হবে, ঠিক আছে। এনস্টেমি হলে বায়োমার্কারটা পজিটিভ। এতক্ষণ কি বললাম? এইটা দেখ, এখানে এসিএস এর আগে ক্লাসিফিকেশনটা বলেছিলাম, মনে আছে? অ্যাকিউট করোনারি সিনড্রোমের দুটো পার্ট, একটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, আর একটা হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস, ঠিক আছে। তো এইটাই হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস, মানে নন এসটি সেগমেন্ট এলিভেশনের দুটো ভাগ, একটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, একটা নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই। হ্যাঁ, দুটোই দিক, হলেও দেখ, একদম ক্রনিক বলতে পারে স্টেবল অ্যাঞ্জাইনা, যেটা হচ্ছে হেভি এক্সারশনে আমাদের চেস্ট পেন হচ্ছে, অন রেস্ট পেন কমে যাচ্ছে, ক্রনিক করোনারি, ঠিক আছে। এটা যেটা বললাম, দেখ উইদিন 10 মিনিটস একটা ইসিজি করতে হবে। এত তাড়াতাড়ি কেন? এখানে দেখা গেছে for each 30 minute delay is associated with 7.5% relative risk of on-year death. বুঝতে পেরেছিস মানে টাইমটা কতটা ইম্পর্টেন্ট এখানে। 30 মিনিটস ডিলে হলে তো রিস্ক অফ ডেথ এখানে 7.5% করে বেড়ে যাবে, ঠিক আছে। তার জন্য আর একটা জিনিস যেটা একদম প্রথমে বললাম, যে যদি ইসিজিটা নর্মাল থাকে বা এসটি সেগমেন্ট এলিভেশন নেই, তাহলে এখানে হচ্ছে তোর সিরিয়াল ইসিজি এবং কার্ডিয়াক বায়োমার্কার মনিটরিং করতে হবে, ঠিক আছে। এগুলো একই জিনিস যেটা তোদের বললাম, সিরিয়াল ইসিজি, কার্ডিয়াক মনিটরিং করতে হবে। আর একটা জিনিস ক্লিনিক্যাল সাসপিসিয়ান, মানে পেশেন্টটার সিরিয়াল, মানে এর পরেও আমরা একটা ইসিজি টপটি করে দেখলাম নেগেটিভ আছে, 1 ঘন্টা পর দেখলাম প্রথমেও নর্মাল ছিল, পরেও নর্মাল আছে,
তোর মনে হচ্ছে যে এটা চেস্ট পেইনটা মায়োকার্ডিয়াল ইনফারকশনের মতো নয়, তাহলে উই ক্যান ডিসচার্জ দ্য পেশেন্ট অ্যান্ড আস্ক ফর ফলো আপ ইন ওপিডি, একটা লিপিড প্রোফাইল করে আসতে বলবি, বা যদি খুব স্ট্রং ক্লিনিক্যাল সাসপিসিয়ান থাকে তাহলে ওর একটা আমরা ইকো এবং স্ট্রেস ইসিজি বা টিএমটি পরীক্ষা করতে পারি। ঠিক আছে, এটা তোর অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ডিসিশন এটা তোদের করতে হবে। ট্রেডমিল টেস্টে দেখ যতক্ষণ আমরা কি করি, মানে স্ট্রেস, মানে পেশেন্টের তুই যখন পেশেন্ট এলো সেই সময় পেশেন্টের কোনো ইসিজি চেঞ্জেস নাও থাকতে পারে, এবার পেশেন্টটাকে আমরা স্ট্রেসফুল কন্ডিশনে রেখে ওর মানে যখনই কোনো একটা স্ট্রেস হবে তখন তো বাড়বে, ঠিক আছে, তো সেইটার জন্য আমরা ওই ট্রেডমিল করে তখন আমরা ওই মনিটর করে দেখি। ওটা অনেক কিছু প্যারামিটার দেখা হয়, হার্ট রেট দেখা হয়, পেশেন্টের এসটি সেগমেন্ট এলিভেশন বা ডিপ্রেশন কতটা হচ্ছে। হ্যাঁ, না আনস্টেবলে দেখে কোনো লাভ নেই। ঠিক আছে, এইগুলো তোদের লাগবে না। এইটা দেখ জিটিএন যেটা বললাম 0.4 মাইক্রোগ্রাম সাবলিঙ্গুয়াল এভরি 5 মিনিটস আপ টু 3 ডোজ। ঠিক আছে, তাতেও যদি না কমে তাহলে হচ্ছে স্টার্ট জিটিএন 10 মাইক্রোগ্রাম পার মিনিট, এটা ইনফিউশন দিতে হবে। আর মরফিন তোরা যেটা বললি 2 to 4 মিলিগ্রাম 5 মিনিটস ইন্টারভাল, ম্যাক্সিমাম 10 মিলিগ্রাম অবধি আমরা দিতে পারি। আর ফেন্টানিল দেওয়া যায় যদি এত সবকিছু করার পরেও পেন না কমে তাহলে ফেন্টানিল দিতে পারিস। ঠিক আছে, এটা হচ্ছে তোর অ্যানাস্থেটিক এজেন্ট যেগুলো ফেন্টানিল পেন কমানোর জন্য, অ্যানালজেসিক লোডিং ডোজ অফ অ্যাসপিরিন এগুলো বলেছিস, নতুন করে আর বলার কিছু নেই। ঠিক আছে, এগুলো গাইডলাইন্স। তুই যেটা বলছিলিস যে ক্লপিডগ্রেল ছাড়া অন্য কিছু দেবো কিনা, সো যেগুলো আমরা পিসিআই এর জন্য প্ল্যান করছি, প্রাইমারি পিসিআই এর জন্য, তাদের জন্য আমরা বেটার হচ্ছে প্রাসুগ্রেল আর টিকাগ্রিলার। ঠিক আছে, ক্লপিডগ্রেল না দিয়ে সেগুলো দিতে পারি, এটা এখানে বলা হচ্ছে, কারণ এক্স্যাক্টলি আমি জানি না, দেখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস এখানে তোর ইন্ট্রাভেনাস ক্যানগ্রিলার এইগুলো যদি খুব লার্জ থ্রম্বাস থাকে সেখানে দেওয়া হয়। হ্যাঁ, কেন তুই যেটা বলছিলিস কিছুটা আছে যে যদি কোনো তোমার হয় তোর লার্জ কোনো থ্রম্বাস আছে, তার জন্য আমরা যখন ওরালি দিচ্ছি সেটা ইফেক্টিভ হয় না, ওই জন্য আইভি দিতে পারি ক্যানগ্রিলার। ঠিক আছে, আচ্ছা যেটুকু বললাম সেইগুলো বুঝতে পারলি তো? এইগুলো তাহলে অত মাথা খারাপ করে লাভ নেই, তোদের যেগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। লিপিড গাইডলাইন্স যেটা বলছে তোর আমরা স্ট্যাট ডোজ দিই 80 মিলিগ্রাম। সাপোজ কোনো একটা পেশেন্ট আগে থেকেই কোনো লিপিড লোয়ারিং ড্রাগস খাচ্ছিল, স্ট্যাটিন খাচ্ছিল, তার ক্ষেত্রে কি করব? আমরা দেখব টার্গেট হচ্ছে 70। ঠিক আছে, এলডিএল কোলেস্টেরল, এলডিএলটা দেখবো, লো ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা আছে, এলডিএল কোলেস্টেরলটা যদি 70 বেশি থাকে তাহলে সেটাকে আমাদের কমাতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ টার্গেট হচ্ছে তোর লেস দ্যান 70 থাকলে 50 to 70 থাকলে দ্যাট ইজ ওকে। ঠিক আছে, এটা হচ্ছে লিপিড টার্গেট। বিটা ব্লকার, হ্যাঁ যেটা বলছিলাম তোদের বিটা ব্লকারে কন্ট্রা ইন্ডিকেশন এগুলো হার্ট ফেলিওর, হ্যাঁ পিআর ইন্টারভাল বেশি আছে, সেকেন্ড থার্ড ডিগ্রি হার্ট ব্লক, অ্যাক্টিভ ব্রঙ্কোস্পাজম আর সিভিয়ার ব্যাডিক্রার্ডিয়া যদি থাকে সেগুলো আমরা দেবো। হ্যাঁ, এইটাই তোদের এতক্ষণ বললাম যে যদি উইদিন 12 আওয়ার্স আমাদের আসে এবং 2 ঘন্টার মধ্যে আমরা পেশেন্টটাকে পাঠাতে পারি প্রাইমারি পিসিআই করার জন্য তাহলে পাঠিয়ে দেবো, আদারওয়াইজ যদি মনে হয় আমাদের লেট হবে ফর ট্রান্সপোর্টেশন 2 আওয়ার্সের, হ্যাঁ 120 মিনিটসের মধ্যে যদি না পারি থ্রম্বোলাইজ। এসটেমি আছে, কন্ট্রা ইন্ডিকেশন টু ফিব্রিনোলাইসিস, অনেক সময় যেগুলো বললাম ফিব্রিনোলাইসিসের যদি কন্ট্রা ইন্ডিকেশন থাকে, করতে পারছি না, তাহলে কি হবে প্রাইমারি পিসিআই। অ্যান্ড দিস আর দ্য কন্ডিশন, এইগুলো কন্ডিশন যেখানে আমরা 12 ঘন্টার পরেও পিসিআই কনসিডার করি। ঠিক আছে, যে থ্রম্বোলাইসিসে কন্ট্রা ইন্ডিকেশন আছে বা পেশেন্ট কোনো হার্ট ফেলিওরে আছে, সেটা আমরা প্রাইমারি থ্রম্বোলাইজ করতে পারছি না, তার জন্য আমরা 12 ঘন্টা পরে অনেক সময় পিসিআই করা হয়। আর যদি হ্যাঁ বল ফেনোফিব্রিন না, 12 ঘন্টাটা হচ্ছে প্রেজেন্টেশন, কখন থেকে আমাদের পেশেন্টটা আসছে। সাপোজ কোনো একটা পেশেন্ট আমাদের কাছে এলো, দ্যাট ইজ 0। ঠিক আছে, এখান থেকে আমরা দেখব, তারপর আমি এখান থেকে মানে পেশেন্ট সাপোজ দেখ 12 ঘন্টাটা হচ্ছে পেশেন্টের ধর আজকে আমার কাছে সকালে এসছে কিন্তু পেশেন্টের রাত্রে থেকে পেন হচ্ছে, ভোরবেলা থেকে পেন হচ্ছে। ঠিক আছে, সেটা কতক্ষণের মধ্যে এলো, বাড়ি থেকে কতক্ষণ, সেটাই এক্স্যাক্টলি। এবার পেশেন্ট যখন আমার কাছে এসছে, এখানে আমরা প্রাইমারি পিসিআই করতে পারলে বেটার। ঠিক আছে, যদি করতে পারছি না তখন পেশেন্টটাকে আমাদের প্রাইমারি পিসিআই করতে হবে। ঠিক আছে, সেখানে যদি কাছাকাছি কোনো হসপিটাল 2 ঘন্টার মধ্যে আমরা পাঠাতে পারি তখন সেটাকে পাঠিয়ে দেবো, আদারওয়াইজ যদি 2 ঘন্টা বেশি হয় আমরা এখানে ফিব্রিনোলাইসিস করব। বুঝতে পেরেছিস তো? 12 ঘন্টা হচ্ছে ফ্রম প্রেজেন্টেশন, মানে পেশেন্টের যখন থেকে ব্যথা হচ্ছে, সেটা বাড়িতেও হতে পারে। আর এই যে 2 ঘন্টার ব্যাপার, সেটা হচ্ছে আমাদের কাছে যখন হসপিটালে এলো পেশেন্টটা তার থেকে 2 ঘন্টা। ঠিক আছে,
বেশ, এখানে হচ্ছে ফিব্রোলাইসিস, এগুলো মাল্টি ভেসেলস ডিজিজ। অনেক সময় কি হয়, মানে শুধু একটা ভেসেলস এর মধ্যে যে তোর থ্রম্বাস থাকবে তার তো কোনো মানে নেই। তো যখন আমরা প্রাইমারি পিসিআই করি, তো অন্য ভেসেলস কিছু ইনভলভ আছে কিনা সেটাও একেবারে দেখে নেওয়া হয়। তো সেটা এখানে বলছে যে যদি পেশেন্ট খুব খারাপ কন্ডিশনে থাকে, লাইক হার্ট ফেলিওর আছে বা পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল আছে, তখন আমাদের মানে অন্য ভেসেলস গুলো না দেখলেও চলে, যেগুলো হচ্ছে কালপ্রিট ভেসেল, মানে যে ভেসেলটা টোটালি অক্লুডেড আছে সেইটার জন্যই আমরা স্ট্যান্টিং বা পিসিআই করি। ঠিক আছে, এটা এখানে সামারি। কি কি কমপ্লিকেশন হতে পারে আমাকে বলতো, একটা এএমআই পেশেন্টের কি কি কমপ্লিকেশন হতে পারে? একটা পাম্প ফেলিওর হতে পারে, অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর হতে পারে, তাই তো? আর কি হতে পারে? একটা কন্ডাকশন ফেলিওর হতে পারে, না পেশেন্টের অ্যাকচুয়াল ফিব্রিলেশন হতে পারে, অ্যাকিউট ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হতে পারে। ঠিক আছে, কোনো অনেক সময় ভেন্ট্রিকুলার ওয়াল রাপচার হতে পারে। মানে দুটো জিনিস বলবি, একটা হচ্ছে মেকানিক্যাল ফেলিওর অ্যান্ড অ্যানাদার ইজ কন্ডাকশন ফেলিওর। ঠিক আছে, তো ব্লক হতে পারে, হার্ট ব্লক হতে পারে, সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি হার্ট ব্লক হতে পারে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাকচুয়াল ফিব্রিলেশন হতে পারে, মায়োকার্ডিয়াল ওয়াল রাপচার হতে পারে, অনেক সময় রাপচার হয়ে যায়। আর একটা হচ্ছে তোর কন্ডাকশন ফেলিওর। ঠিক আছে, এগুলো। এবার হচ্ছে পেশেন্টের তো আমরা অন ডিসচার্জ, এবার পেশেন্টটা আমাদের ভালো হয়ে গেল, মোটামুটি পেন টেন কমে গেল, এবার পেশেন্টটাকে তো ডিসচার্জ করতে হবে। ডিসচার্জে কি কি অ্যাডভাইস দিবি? একটা স্ট্যাটিন দিবি, একটা বিটা ব্লকার দিতে হবে, অ্যাসপিরিন দিতে হবে, ক্লপিডগ্রেল দিতে হবে। এবার অ্যাসপিরিন আর ক্লপিডগ্রেল এটা কি, মানে দুটো অ্যান্টিপ্লেটলেট, মানে এটাকে কি বলি আমরা? ডিএপিটি, ডুয়াল অ্যান্টিপ্লেটলেট। কতদিন চলবে এটা? 1 বছর, এক্স্যাক্ট। যদি কোনো পেশেন্টের ব্লিডিং রিস্ক থাকে তাহলে আমরা কি করব? তখন আমরা ইউজুয়ালি 3 মান্থস অফ দি ডুয়াল মানে ডিএপিটি দিতে বলি, তারপর একটা স্টপ করে দিই, বাকিটা 1 বছর চলবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? যদি ব্লিডিং রিস্ক খুব বেশি থাকে, সেটাই বলা হয়েছে এখানে। দেখ, আইডিয়ালি এখানে ডিএপিটি মোর দ্যান 12 মান্থ, ব্লিডিং রিস্ক রিডাকশন আছে। আর যদি খুব হাই রিস্ক পেশেন্ট থাকে সেটা 3 মাস পর আমরা বন্ধ করে দিই। ঠিক আছে, 3 মাস পর আর সিঙ্গেল অ্যান্টিপ্লেট। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হবে, এর বেশি আর লাগবে না। হ্যাঁ, শুধু অ্যাসপিরিন। বেশ, আর একটা অনেক সময় কি হয়, সাপোজ পেশেন্টের আগে থেকে একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ছিল, পেশেন্ট অন অ্যান্টিকোয়াগুলেশনে আছে, মানে ওয়ারফারিন খাচ্ছে বা নিউয়ার যেগুলো তোর অ্যান্টিকোয়াগুলেশন রয়েছে, রিভারক্সাভ্যান বা এপিক্সাভ্যান, পেশেন্ট এগুলো খাচ্ছে, তার সঙ্গে একটা এএমআই হলো, তাহলে কি পেশেন্টের একটা অ্যান্টিকোয়াগুলেশন অলরেডি চলছে, তার সাথে আমরা একটা অ্যাসপিরিন দিলাম, একটা ক্লোপিডগ্রেল দিলাম, মানে এটা ট্রিপল একটা এ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস? তো সেক্ষেত্রে আমরা কি করব? পেশেন্টের একটা ব্লিডিং রিস্ক থেকে যায়, এতগুলো তুই এগুলোকে কি বলি? ব্লাড থিনার বলি। এগুলো কোয়াগুলেশনে ইনহিবিট করছে, মানে কি? তাহলে সেখানে ব্লিডিং একটা চান্স থাকে। তখন আমরা কি করব? সেগুলো হচ্ছে ইউজুয়ালি হচ্ছে 1 মাস পর একটা তোর অ্যাসপিরিনটা বন্ধ করে দিই। ঠিক আছে, সাপোজ পেশেন্ট এখানে হচ্ছে অ্যাসপিরিন নিচ্ছে, ক্লপিডগ্রেল নিচ্ছে, আর একটা অ্যান্টিকোয়াগুলেশন নিচ্ছে, দ্যাট ক্যান বি ওয়ারফারিন অর রিভারক্সাভ্যান। ঠিক আছে, তো অ্যাসপিরিনটা আমরা বন্ধ করে দিই 1 মাস পর, তারপরে হচ্ছে ডিওএসি মানে রিভারক্সাভ্যান বা তোর ওয়ারফারিন যেটা আমরা নর্মালি দিই, তার সঙ্গে একটা ক্লপিডগ্রেল 12 মান্থ চলবে। এই দুটো হচ্ছে টোটাল 1 বছরের জন্য দিতে। বেশ, এগুলো আর লাগবে না তোদের, মোটামুটি বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, কোনো কোয়ারি থাকলে বল, কোনো কনফিউশন? ও, হার্ট ফেলিওর অ্যাকিউট ডিকম্পেনসেশন। ডিকম্পেনসেশন টার্মটা শুনেছিস? সিরোসিস পড়েছিস তোর? ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিকলি ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ, আর নর্মালি যেটা হয় ক্রনিক লিভার ডিজিজ। কখন আমরা ডিকম্পেনসেটেড বলবো ক্রনিক লিভার ডিজিজটা? যখন ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে, তাই তো? লাইক অ্যাসাইটিস হয়ে আছে, স্প্লিনোমেগালি আছে, ভ্যারিসিয়াল ব্লিড হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ। লাইকওয়াইজ কোনো একটা হার্ট ফেলিওর পেশেন্ট এসছে আমাদের কাছে, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন নিয়ে এসছে, পেশেন্টের মানে পাম্প ফেলিওর হয়েছে, ঠিকঠাক বিপি মেনটেন করতে পারছে না, কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে না, যে বিপি রেজড হয়ে আছে, বিপি পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সেই সব কন্ডিশনে আমরা বলতে পারি, চেস্টে তুই অসকালটেট করে দেখছিস, ক্রেপিটেশন রয়েছে, বেজাল ক্রেপিটেশন রয়েছে, হার্ট ফেলিওরের সিমটমস গুলো আছে ইন এ কেস অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, দ্যাট ইজ এ সিমটমস অফ অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর। বোঝা গেল? হ্যাঁ, এবার সেটা তোকে ইকো করে দেখতে হবে, ইকো করে দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর মানে ইনজেকশন ফ্র্যাকশন কম আছে। ঠিক আছে, এবার হার্ট ফেলিওরের অনেকগুলো ভাগ আছে, সেটা জানিস তো? অ্যাকর্ডিং টু ইনজেকশন ফ্র্যাকশন আমরা অনেকগুলো ভাগ করি।
যদি 50-র উপরে থাকে তাহলে আমরা কি বলি হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, ঠিক আছে। আর 40 to 50 থাকলে কি বলি মডারেটলি মিড রেঞ্জ বা তোর হ্যাঁ মিড রেঞ্জ বা মডারেটলি রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন 40 to 50, আর লেস দ্যান 40 হলে রিডিউস। আরেকটা হয় ইমপ্রুভড রিজেকশন ফ্র্যাকশন, মানে আগে 40 ছিল, কম ছিল, এখন ট্রিটমেন্ট করে 40-র উপরে হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। আর কিছু এবার এমআই কোনো কেস সাপোজ তোকে এরকম একটা ইসিজি দিল ভাইভাতে, দিয়ে এমআই থেকে কোশ্চেন এগুলো আসতে পারে, করতে পারে, পারবি তো, পড়তে হবে বাড়িতে, ঠিক আছে। পর কোনো কনফিউশন হলে বলিস, ঠিক আছে। এই স্লাইডটা নিস না, এটা লাগবে না তোদের, আমি একটু আপডেট বা এগুলো দেখানোর জন্য বললাম, ঠিক আছে। নিবি, খুব অ্যাডভান্স আছে তোর, আগে বেসিকটা পড়, নিয়ে রাখ, যদি পড়তে পারিস পড়, অসুবিধা নেই, ঠিক আছে চল।